আচ্ছা, তো আমি আজকে যে ব্যাপারগুলো শেয়ার করব সেগুলো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা অনেক কষ্ট করে একটা সফটওয়্যার বিল্ড করব বা আমাদের মতো করে আমরা ডেভেলপ করব, কিন্তু সেখানে যদি কোনো কাস্টম বা আমাদের মতো কোনো লোগো আমরা সেট না করতে পারি, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। বা এমন হতে পারে যে আমার ডেস্কটপ এখন দেখা যাচ্ছে, এখানে কিন্তু কয়েকটা আইকন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেস দ্বারা তৈরি করা। এবং স্বাভাবিক যে সফটওয়্যারগুলো থাকে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আমরা আমাদের সিস্টেমে ইনস্টল করে ব্যবহার করে থাকি, ঠিক ওই ধরনের আইকন কিন্তু দেখা যাচ্ছে। আবার এই সফটওয়্যারটি যদি ওপেন করি, তাহলে এর ভিতরে যে সমস্ত রিপোর্টগুলো ক্রিয়েট করা হয়েছে বা যে সমস্ত ফর্মগুলো ক্রিয়েট করা হয়েছে, সব জায়গাতে কিন্তু আমার এই লোগোটি সেট করে দেওয়া হয়েছে বা দেওয়া আছে। মাইক্রোসফট অ্যাক্সেসের ডিফল্ট যে লোগোটি দেওয়া থাকে ওইটা কিন্তু ডিসপ্লে হবে না, ঠিক আছে? অর্থাৎ আমি যেটি সেট করে দিয়েছি শুধু সেটি সেখানে ডিসপ্লে করবে। তো অবশ্যই ব্যাপারটা আমাদের জানা দরকার আছে, কারণ যেহেতু আমরা একটি সফটওয়্যারই তৈরি করতেছি আমাদের স্কুলের জন্য বা আমাদের প্রতিষ্ঠানের জন্য, সো আমি মনে করি এই ব্যাপারটি জানা দরকার আছে। তো আমি একেবারে স্লো মোশনে স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটি দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে তৈরি করবেন। যদি কোনো সমস্যা আসে অবশ্যই আমাদের এখানে জানাবেন, আমরা স্যার অবশ্যই ট্রাই করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য যে অথবা আমাদের সফটওয়্যারের জন্য যে লোগোটি আমরা চাচ্ছি সেটি আমাদের মতো করে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানের লোগো হতে পারে, অথবা আমরা যে সফটওয়্যারটি বিল্ড করব ওই সফটওয়্যারের নাম দিয়ে আমরা কোনো লোগো তৈরি করে নিতে পারি আমাদের নিজেদের মতো করে, ঠিক আছে? তো ধরে নেওয়া যাক যে এটি হচ্ছে আমার লোগো, স্কুলের লোগো। তো এই লোগোটি দেখাই যাচ্ছে যে লোগোর সাইডে হোয়াইট একটি এরিয়া দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটি স্বাভাবিক একটি পিএনজি ফরম্যাটের পিকচার অথবা জেপিজি ফরম্যাটের পিকচার। তো আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে কোনো লোগো কাস্টমভাবে তৈরি করতে চাই বা কোনো লোগো যদি সেট করতে চাই, সেক্ষেত্রে এ ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করা যাবে, কিন্তু ওইটা আসলে ভালো দেখাবে না। যখন আমরা সেট করব, পাশের যে হোয়াইট এরিয়া দেখা যাচ্ছে সহ সেখানে ডিসপ্লে করবে, তাহলে ব্যাপারটি ভালো হবে না। তার জন্য অবশ্যই আমাদেরকে ফটোশপের হেল্প নিতে হবে। অর্থাৎ ফটোশপে এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেটিকে আমাদের রিমুভ করে নিতে হবে। তো আমরা চাইলে ফটোশপ ব্যবহার করতে পারি অথবা অনলাইন হেল্পও নিতে পারি, বা যে সফটওয়্যার দ্বারা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ঠিক ওইভাবে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করে নেব, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপার একটু দেখাই। আমি ফটোশপ সফটওয়্যারটি রান করাচ্ছি। যেহেতু ফটোশপ সফটওয়্যার একটু ভারী সফটওয়্যার, কারণ অনেক গ্রাফিক্সের কাজ করা হয়, এর জন্য একটু লোড নিতে সময় নিচ্ছে। আমার ভার্সন হচ্ছে CS 8.0। আপনারা যারা আপডেটেড ভার্সনে আছেন তারাও তৈরি করতে পারবেন। তো স্যার, ফটোশপ সফটওয়্যার ওপেন হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এর জন্য অবশ্যই ফটো আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। তো ডাবল ক্লিক করব এই ক্যানভাস এরিয়াতে, এবং যে পাথে বা যে ডিরেক্টরিতে আমাদের ওই পিকচারটি রাখা আছে সেখান থেকে আমাদের লোড করে নিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার মেন যে পিকচারটি রয়েছে এটি হচ্ছে মেন পিকচার। তো এই পিকচারটিকে আমি এখন সিলেক্ট করার পরে ওপেন করব। তাহলে ফটোশপের মাধ্যমে পিকচারটি ওপেন হয়ে গিয়েছে। এখন প্রথমেই এই পিকচারটিকে আমাদের ক্রপ করে নিতে হবে, অর্থাৎ কতটুকু অংশ জুড়ে আমরা চাচ্ছি এটিকে রাখার জন্য সেই ব্যাপারটা আগে থেকেই সাইজ আমাদের নির্ধারণ করে দিতে হবে। তো ফ্রি ফর্মে আমি ব্যবহার করব, তার জন্য এই পাশ থেকে অর্থাৎ টুল বক্স থেকে বা টুলবার থেকে ক্রপ টুলটা আমি ইউজ করব, এই যে এখানে, ঠিক আছে? এই ক্রপ টুল সিলেক্ট করার পরে আমরা কোনো সাইজ এখানে মেনশন করব না। এই যে উইথ রয়েছে, হাইট রয়েছে বা রেজুলেশন রয়েছে, এই ব্যাপারটা আমরা যখন পিকচার তৈরি করি তখন কিন্তু দিয়ে থাকি। তো এটি আমরা দেব না, ঠিক আছে? আমরা জাস্ট এভাবে ধরে যতটুকু আমাদের নেওয়া দরকার এই লোগোটির বা পিকচারটির, ঠিক ততটুকু আমরা এভাবে সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো আমি স্কোয়ার আকৃতিতে সিলেক্ট করে নিলাম, জাস্ট আমার এতটুকু নেওয়া দরকার। তো এখন জাস্ট আমরা ইন্টার কিটি প্রেস করব, তাহলে আমাদের পিকচারটি ক্রপ হয়ে গেল, ঠিক আছে?
এখন আমরা এই পিকচারের যে হোয়াইট এরিয়া আছে বা ব্যাকগ্রাউন্ড রয়েছে এটিকে আমরা রিমুভ করব। তো যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেহেতু আমরা ওই যে লিসো যে টুলগুলো রয়েছে বা কাটার জন্য যে টুলগুলো রয়েছে বা সিলেক্ট করার টুল, সেগুলো আমরা ইউজ করব না। জাস্ট এখানে একটি বেসিক টুলস রয়েছে, সেটিকে ম্যাজিক ওয়ান টুল বলা হয় ফটোশপে। হ্যাঁ, তো এই ম্যাজিক ওয়ান টুলটি আমরা জাস্ট সিলেক্ট করে যদি এই হোয়াইট এরিয়াতে একবার ক্লিক করি তাহলে পুরো হোয়াইট এরিয়াটি সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এখন আবারও আসতে হবে টুলবারে এবং এইখানে দেখুন ম্যাজিক ইরেজার টুল রয়েছে। এখানে যদি আমরা এই এই দেখবেন নিচের দিকে নির্দেশিত একটি অ্যারো আছে, ছোট, সব ফটোশপে কিন্তু আছে। জাস্ট এখানে ক্লিক করলে দেখা যাবে যে তিনটি আবার পপ আপ মেনু ডিসপ্লে হয়। একটি হলো ইরেজার টুল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং আরেকটি হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো আমরা লাস্টেরটি সিলেক্ট করে নেব, সেটি হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। নেওয়া হলো। এখন জাস্ট আমরা এই হোয়াইট এরিয়াতে একবার ক্লিক করব, তাহলে দেখুন স্যার আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এখন সবার মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো কিছু থাকে, অর্থাৎ অনেক ধরনের কালারফুল ব্যাকগ্রাউন্ড যদি থাকে বা অনেক কিছু থাকতে পারে সিনারি বা এই টাইপের কিছু, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব? তো তার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই টুলবার থেকে এই যে পলিগোনাল যে লিস্টো টুল রয়েছে, এখানে যদি মাউস রাইট বাটন ক্লিক করা হয় তিনটি পপ আপ কিন্তু আসে। ঠিক আছে, এখান থেকে যেভাবে আমরা পিকচারটিকে সিলেক্ট করতে পারি বা লিস্টো টুল যেভাবে ব্যবহার করা হয়ে থাকে ঠিক সেভাবে ব্যবহার করে সিলেক্ট করে আমরা রিমুভ করে নেব। ঠিক আছে, তো যেহেতু এই ক্লাস ফটোশপের না, ফটোশপের উপরে সাবদের আরও অনেক ক্লাস রয়েছে, সেখানে অ্যাটেন্ড করে আমরা জেনে নেব আসলে কিভাবে করতে হয়। তো আমি আর দেখালাম না। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে, এখন আমরা জাস্ট সিলেকশন যে টুলটি রয়েছে সেখানে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটির এই অবস্থা। এখন আমরা চলে যাব সরাসরি ফাইলে। ফাইল আসার পরে সেভ অ্যাজ একবার ক্লিক করব। দেন যেখানে আমরা চাচ্ছি আমাদের এই পিকচারটিকে সেভ করার জন্য ওই ডেস্টিনেশন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে যে কোনো একটি নেম আমাদের দিতে হবে। তো আমি এটি মেইন পিকচার 2 নামে রাখবো। এবং একটি ব্যাপার এখানে বিশেষভাবে লক্ষণীয়, ফরম্যাট রয়েছে, অর্থাৎ সেভ অ্যাজ ফরম্যাট। আমরা এই পিকচারটিকে কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছি সেটি এখান থেকে মেনশন করে দিতে হবে। দেখুন এখানে পিএনজি একটি ফরম্যাট রয়েছে। ঠিক আছে, তো এটি আমরা ইউজ করব। এটি হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে যদি এই ফরম্যাটে আমরা আমাদের পিকচারটিকে সেভ করে নিই। যদি জেপিজি করা হয় তাহলে কিন্তু আবার হোয়াইট চলে আসবে। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে আমাদের পিএনজি সিলেক্ট রাখতে হবে। এখন জাস্ট আমরা সেভ করব, তাহলে এই ধরনের একটি মেসেজ অ্যাপিয়ার করবে। তো এখান থেকে আমরা ওকে করব, এত কিছু জানার দরকার নেই। এখন আমরা ফটোশপ থেকে বের হয়ে যাব এবং এখানে যদি এখন আসি তাহলে আমরা দেখতেই পাচ্ছি মেইন পিকচার নামের একটি পিকচার কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে এবং এটির সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এ গেল আমাদের এই পিকচারের কাজগুলো, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরির কাজ। এখন আমরা অনলাইন হেল্প নিব। অনলাইন হেল্প আমরা এজন্য নিব, আমাদের এই পিকচারটিকে এখন আইকনে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, সরি, আমরা এই পিকচারটিকে যদি প্রপার্টিস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পিএনজি ফাইল এই যে .png ফরম্যাটে রয়েছে। এখন যদি সবার মাঝে প্রশ্ন আসতে পারে যে আমরা এই পিএনজি পিকচারটিকে যদি আমরা আমাদের ওই ফর্মে গিয়ে সেট করি অথবা রিপোর্টে গিয়ে সেট করি তাহলে কি হবে? যদি এই অবস্থায় সেট করা হয় তাহলে তো সেট করা যাবেই না, এবং এটিকে যদি আমরা বিএমপিতে কনভার্ট করে নেই, তো আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবো। আমরা জাস্ট এই ছবির উপরে মাউস রাইট বাটন ক্লিক করে চলে আসবো এডিটে। এডিট আসলে মাইক্রোসফটের যে পেইন্ট রয়েছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ, তার মাধ্যমে কিন্তু আমাদের পিকচারটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা চলে আসবো ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ আসার পরে আমরা দেখতেই পাচ্ছি এই যে ওপেন ডায়লগ বক্স ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ সেভ অ্যাজ ডায়লগ বক্স। ঠিক আছে, তো পিকচার 2 শর্ট হাইফেন 2 রাখি এবং সেভ অ্যাজ টাইপের এখান থেকে আমরা এই যে এখানে লক্ষ্য করুন স্যার যে 24 বিট বিটম্যাপ রয়েছে অথবা এই যে 16 কালার বিটম্যাপ রয়েছে। তো আমি যেহেতু বিটম্যাপে কনভার্ট করতে চাচ্ছি এই 24 বিট বিটম্যাপে আমি রাখবো .bmp ফরম্যাট। নেওয়া হলো।
এখন জাস্ট আমরা সেভ করি, এই ধরনের একটি মেসেজ দিচ্ছে, অর্থাৎ আমরা যে আমাদের পিকচারের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল সেটি আমরা লস করব, ঠিক আছে, লস্ট হয়ে যাবে। তো আমরা ওকে করি এবং পেইন্ট হতে আমরা বের হয়ে যাচ্ছে। এখন দেখি স্যার যে আমাদের পিকচারটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো আমরা এই ফোল্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি। এখন লক্ষ্য করুন স্যার, এই পিকচার কিন্তু ওপেন হচ্ছে না, যেহেতু বিএমপি একটি ফরম্যাট, তার জন্য আলাদা একটি অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করতে হবে। কিন্তু এই পিকচারে দেখুন স্যার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গিয়েছে। এখন যদি এই পিকচারটি আমরা আমাদের এক্সেস ডেটাবেস প্রজেক্টে গিয়ে সেট করি তাহলে সেট হবে। কিন্তু প্রথমে যে পিকচারটি দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক স্ক্রিনের, এটি কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক স্ক্রিন না, এটি কিন্তু হোয়াইট স্ক্রিন। যদি আমরা সেট করি তাহলে ঠিক এইভাবে আমাদের প্রজেক্টে সেট হবে। তো কিভাবে হচ্ছে আমি দেখায় দিচ্ছি। আমরা অ্যাক্সেস প্রজেক্টে আসি, দেন যেহেতু পিকচার অ্যাড করব আমরা বা আইকন অ্যাড করব, তার জন্য ফাইল আসতে হবে, দেন অপশনস, এরপরে বাম দিক থেকে কারেন্ট ডেটাবেস আমাদের সিলেক্ট করে নিতে হবে, দেন অ্যাপ্লিকেশন আইকন জাস্ট আমরা ব্রাউজ করব। ব্রাউজ আসার পরে আমরা যে ডেস্টিনেশনে বা যে পাথে আমাদের ওই ফাইলটিকে রেখে দিয়েছি সেখানে ব্রাউজ করে যেতে হবে। এরপরে লক্ষ্য করুন স্যার, এই আইকনটি আমার পূর্বে তৈরি করা ছিল, শুধুমাত্র একটি কিন্তু আইকন এখানে ডিসপ্লে হচ্ছে, আর অন্যান্যগুলো কিন্তু ডিসপ্লে হচ্ছে না। তার মানে হলো এখানে দেখুন শুধু আইকনস অ্যালাউ করে দেওয়া আছে। আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে তিনটি অপশন পাচ্ছি, একটি হলো আইকনস, একটি হলো বিটম্যাপস এবং আরেকটি হচ্ছে অল ফাইলস। তো আমরা যদি এখন এখান থেকে বিটম্যাপস সিলেক্ট করি তাহলে বিটম্যাপের পিকচারটি আমরা দেখতে পাচ্ছি ওপেন হয়ে গিয়েছে বা এখানে ডিসপ্লে হচ্ছে। যেহেতু মেইন পিকচার 2.2 আমাদের করা ছিল, তো সেটি আমরা সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা ওকে করি তাহলে ওকে হলো। নিচে লক্ষ্য করুন ইউজ অ্যাজ ফ্রম অ্যান্ড রিপোর্ট আইকন, এখানে চেকবক্সটি যদি না দেওয়া থাকে তাহলে ফর্ম এবং রিপোর্টে কিন্তু এই পিকচারটি ডিসপ্লে করবে না বা শো হবে না। এটি অবশ্যই কিন্তু লক্ষণীয় একটি ব্যাপার। তাহলে আমরা চেকমার্ক করে দিয়েছি, এখন জাস্ট আমরা ওকে করি, তাহলে সেট হয়ে গেল। এখন যদি আমরা কোনো ফর্ম ওপেন করি তাহলে লক্ষ্য করুন স্যার, ফর্মের যে 1 to 3 নামের যে ফর্মটি আছে বাম দিকে লক্ষ্য করুন ব্ল্যাক দেখা যাচ্ছে বিটম্যাপ করার কারণে। বুঝতে পারছি স্যার, যদি বিটম্যাপ থাকে বিটম্যাপ আমরা এখানে সেট করতে পারবো, কিন্তু এখানে ব্ল্যাক আসবে, তাহলে তো হলো না। আমরা যে কি লোগোটি তৈরি করেছি সেই ব্যাপার তো ডিসপ্লে হচ্ছে না। তো আমরা অবশ্যই বিটম্যাপ এখানে ইউজ করব না। এখন আমরা আইকন তৈরি করব। আচ্ছা, তো মিনিমাইজ করে দিচ্ছি, আমাদের আসতে হবে ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব এবং ব্রাউজারে এসে আমাদের এখানে টাইপ করতে হবে icoconvert.com, ঠিক আছে, icoconvert.com। জাস্ট এতটুকু কথা আমরা লিখব। এখন যদি এন্টার কি প্রেস করি তাহলে সার্চ রেজাল্ট হিসেবে অনেকগুলো সাইট আমাদের সামনে ডিসপ্লে হবে, ঠিক আছে। তো এত সাইট আমরা ঘাটাঘাটি করব না, আমরা জাস্ট প্রথমে যে সাইটটি দেখা যাচ্ছে এই যে icoconvert, জাস্ট এটিকে আমরা সিলেক্ট করে নেব। সরি, তাহলে স্যার আমাদের এই সাইটটা ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ icoconvert.com, ঠিক আছে। এটি অনেক পপুলার একটি সাইট এবং অনেক স্টাইলে কিন্তু আইকনগুলোকে আপনি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। আমার ইউজ করা সর্বোচ্চ আর কি, ঠিক আছে, এই সাইটটি। আচ্ছা, তো এখন যেটি করতে হবে আমাদের এখানে পিকচারটি লোড করে নিতে হবে অ্যাট ফার্স্ট। তো তার জন্য যে চুজ ফাইল আমরা দেখতে পাচ্ছি একটি বাটন, ঠিক আছে, আমরা বাটনই বলবো এটিকে। তো জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে, তাহলে আবারও ওই যে ওপেন ডায়লগ বক্স চলে এসছে। এখান থেকে আমাদের ওই পিকচারটিকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা তৈরি করেছি কোনটি, মেইন পিকচার 2, ঠিক আছে। তো আমরা সিলেক্ট করে নিলাম, এরপরে ওপেন করব, পিকচারটি লোড হলো। সরি, এখন আপলোড করতে হবে, প্রথমে লোড হবে তারপর আপলোড দিতে হবে। একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ প্লিজ স্যার। আমরা কি স্যার আপলোড করব ফাইল পিএনজিটা না জিপিজিটা না বিটম্যাপটা? পিএনজিটা, যেটা আমরা ওই যে ট্রান্সপারেন্ট তৈরি করেছি। হ্যাঁ, থ্যাঙ্কস আ লট। ওকে স্যার। আচ্ছা, তাহলে স্যার আমাদের পিকচার এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি আপলোডেড একটি মেসেজ আমাদের অ্যাপিয়ার করতেছে, তার মানে লোড হয়ে গিয়েছে। তো আমরা এখন স্টেপ 2-তে আসব। স্টেপ 1-এ হচ্ছে আপলোড অ্যান ইমেজ এবং স্টেপ 2-তে হচ্ছে ক্রপ ইউর ইমেজ অপশনাল। আমরা যদি চাই আমাদের ইমেজটিকে কাটার জন্য আমরা কাটতে পারবো, আর যদি চাই না আমরা কাটবো না তাহলে দরকার নেই, ঠিক আছে। আমরা নিচের দিক থেকে এখন এই যে অ্যাপ্লাই স্টাইলস রয়েছে,
আমরা কোন স্টাইলে চাচ্ছি আমাদের এই পিকচারটিকে আইকনে কনভার্ট করার জন্য। তো অনেকগুলো স্টাইলই রয়েছে, আমরা চাইলে এগুলো ব্রাউজ করে নিতে পারবো। তো যেহেতু আমার লোগোটি রাউন্ড ছিল, তো আমি রাউন্ডেড সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নিচে আসবো, এই যে স্টেপ 4, ঠিক আছে, সিলেক্ট দ্য আইকন ফরম্যাট, অর্থাৎ আইকনের বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন স্যার, স্বাভাবিকভাবে এই অপশনটি সিলেক্ট করা থাকে এই যে আইকো ফর উইন্ডোজ 7, উইন্ডোজ 8, ভিস্তা এক্সপির জন্য, ঠিক আছে। তো আমরা এটি রাখবো না, আমরা ম্যানুয়াল একটি সাইজ আমরা নির্ধারণ করব, সেটি হচ্ছে 64/64। জাস্ট এখানে আমরা চেক করব, তাহলে চেক করা হলো। এখন স্টেপ 5 আসতে হবে, কনভার্ট অ্যান্ড ডাউনলোড। এখানে কয়েক ধরনের বাটন দেখা যাচ্ছে, একটি হলো কনভার্ট আইকো অর্থাৎ আইকন, আরেকটি হচ্ছে পিএনজি টু আইকন। তো এগুলো ঘাটাঘাটি করব না, আমরা জাস্ট প্রথমে যে বাটনটি পাচ্ছি আমরা, এই যে কনভার্ট আইকো, জাস্ট এখানে একবার ক্লিক করব। কিছুক্ষণ সময় নেওয়ার পরে নিচে দুইটি হাইপারলিঙ্ক অপশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। প্রথমে হচ্ছে ডাউনলোড ইউর আইকনস এবং আরেকটি হচ্ছে ইমেজ রিসাইজ অর অপটিমাইজার, অর্থাৎ হচ্ছে আমরা যে আইকনটি তৈরি করেছি আবার যদি সেটিকে রিসাইজ করতে চাই তাহলে পরের অপশনটি। তো আমরা ওইদিকে যাব না, অ্যাডভান্সের দিকে, আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করব। তাহলে স্যার আমাদের আইকন কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা নিচে দেখতে পাচ্ছি। তো আমরা একটু ব্রাউজ করি, এই যে শো ইন ফোল্ডারে আসি, আসার পরে আমাদের আইকন জাস্ট এখান থেকে আমরা কাট করে নেই এবং ক্লোজ করে দেই, ব্রাউজার থেকে মিনিমাইজ হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের এই ডেস্কটপে চাইলে পেস্ট করতে পারি, অথবা কোনো আমরা যদি চাই ফোল্ডারের ভিতরে রাখার জন্য সেটি আমরা রাখতে পারবো, ঠিক আছে। এখন কাস্টম একটি নেম আমাদের দেওয়া যেতে পারে, সাপোজ আমি 2ই রাখলাম। এখন লক্ষ্য করুন স্যার, এটি কিন্তু ব্ল্যাক স্ক্রিন ছাড়া সুন্দর একটা আইকনও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো সেটি বোঝার জন্য আমরা যদি এই আইকনটিকে সিলেক্ট রাখার পরে কিবোর্ড থেকে অল্ট আর ইন্টার একসাথে প্রেস করি, তাহলে প্রপার্টিস পাবো। প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আইকন একটি ফরম্যাট ধারণ করেছে, অর্থাৎ আইকনে কনভার্ট হয়ে গিয়েছে .ico। আচ্ছা, হলো। এখন আমাদের আসতে হবে আমাদের ডেটাবেস প্রজেক্টে। ডেটাবেস প্রজেক্টে আসার পরে আমরা চলে যাব আবার ফাইলে, ফাইল থেকে অপশনসে আসার পরে কারেন্ট ডেটাবেস সিলেক্ট রাখতে হবে। দেন পূর্বে যে আমার বিটম্যাপের যে আইকনটি সেট করা ছিল সেটি কিন্তু এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে। তো এখন আমরা যেটি করতে পারি, ব্রাউজ করব এবং আমাদের ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপ সিলেক্ট করে নিতে হবে। এই যে 2 নামে আমরা সিলেক্ট করার পরে যদি ওকে করি, তাহলে সেটির ডেস্টিনেশন বা পাথ কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ আমাদের ওই আইকনের। তো এখানে যেহেতু চেক করা আছে আর আমাদের চেক করা দরকার নাই, আমরা জাস্ট ওকে করব, তাহলে সেট হলো। তো এটি বোঝার জন্য আমরা যদি এখন কোনো ফর্ম ওপেন করি তাহলে আগেরটাই ধরে রয়েছে, তার জন্য আমরা আমাদের ডেটাবেসটিকে ক্লোজ করব এবং পুনরায় ওপেন করব। এখন যদি ফর্ম ওপেন করি তাহলে লক্ষ্য করুন স্যার, ওই ব্ল্যাক কিন্তু আর দেখা যাচ্ছে না, আমাদের লোগোটি কিন্তু ডিসপ্লে হয়েছে শুধুমাত্র আইকনে কনভার্ট করে নেওয়ার জন্য। এখন আমাদের ইচ্ছা মতো যদি কোনো লোগো বা কোনো কিছু যদি আমরা কনভার্ট করে নেই আইকনে, সেটি কিন্তু এইখানে সুন্দরভাবে ডিসপ্লে হবে। আর ফর্মের যে ক্যাপশনটি রয়েছে, ক্যাপশনের ব্যাপারে গত পর্বে আমি দেখিয়েছি যে কাস্টমভাবে কিভাবে ক্যাপশন চেঞ্জ করে দিতে হয়। যদি ঠিক সেভাবে ক্যাপশন দেওয়া হয় তাহলে কিন্তু আর এটি অ্যাক্সেসের মতো থাকলো না, তাহলে কিন্তু সুন্দর একটা সফটওয়্যারের মতো হয়ে গেল। বুঝতে পারছি স্যার? আচ্ছা, আমরা এখন রিপোর্টের দিকে আসি। যদি কোনো রিপোর্ট ওপেন করি তাহলে রিপোর্টেও কিন্তু ওই লোগোটি কিন্তু দেখা যাচ্ছে বা আইকনটি কিন্তু ডিসপ্লে হচ্ছে কোনো সমস্যা ছাড়াই। এতটুকুর ভিতরে স্যারদের যদি কোনো বুঝতে সমস্যা থাকে বলতে পারেন স্যার। স্যার প্লিজ। আমার যে এই যে প্যাচ, অর্থাৎ আপনি যে ডেস্কটপে রাখেন, হ্যাঁ, আমার এই ডেস্কটপে এই আইকনটি থাকতেই হবে যতক্ষণ আমি এই সফটওয়্যারটি ইউজ করি। কোনো কারণবশত ডেস্কটপ থেকে যদি আবার এই ছবিটি বা এই আইকনটি যদি আমি ডিলিট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আর সেটা শো করবে না। সেক্ষেত্রে স্যার আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে সফটওয়্যার থাকবে, যে ডিরেক্টরিতে সফটওয়্যার থাকবে ব্যাকআপ হিসেবে, ওইখানে আপনি এই আইকনটি রেখে দিতে পারেন। তবে যদি আপনার কম্পিউটারে থাকে
ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিলেও ইনস্ট্যান্টলি ওই ব্যাপারটা মাইক্রোসফট অ্যাক্সেস সেভ করে নেয়, সেক্ষেত্রে থাকবে। কিন্তু ওইটা যদি আমাকে আবার সেন্ড করেন, আমি যদি আবার ইনস্টল করি, তাহলে নাও থাকতে পারে। ঠিক আছে? তো এর জন্য ওই ডিরেক্টরিতে রাখাটা সবচেয়ে বেটার। তো আমি জাস্ট ডেস্কটপ দিয়ে দেখাইছি আর কি, এতটুকুই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ স্যার। স্যার ওই যে যে ছবিটা আগে পিএনজি করে আমরা করে নিলাম, হ্যাঁ রেডি করে নিলাম, হ্যাঁ হ্যাঁ আপলোড করার পরে হ্যাঁ ছবিটা যেখানে ক্রপ বললে যে এখানে ক্রপ করে নিতে পারেন হ্যাঁ। স্যার, ওইটা যদি একটু কাইন্ডলি দেখাতেন স্যার, ক্রপ করাটা মানে আপলোড করার পরে অনলাইনে, অনলাইনের ব্যাপার, অনলাইনে জি স্যার। অনলাইনের ব্যাপার ওইখানে স্যার ক্রপ করবেন না, কারণ ওইটা তো আইকন তো 64/64 যখন মাপ দেওয়া হবে, ঠিক আছে, ওইটা স্ট্যান্ডার্ড মাপ হিসেবে থাকে আর কি আমাদের প্রজেক্টে আর কি, বা যে কোনো সফটওয়্যারে থাকে। তো সেক্ষেত্রে আমরা স্যার রিসার্চ না করে এটি সবচেয়ে বেটার হবে। ঠিক আছে? দেখুন স্যার, হ্যাঁ আমি বলি স্যার, আপনি যেহেতু বললেন রিসার্চের ব্যাপারে, দেখুন এখানে আসলে স্যার বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে, যে আমি এক্সে কতটুকু রাখতে চাচ্ছি, ওয়াই অর্থাৎ হচ্ছে আমার উইথ হাইটের ব্যাপারগুলো রয়েছে। তো এগুলোর স্পেসিফিক মাপ যদি আমি না জানি, তাহলে কিন্তু স্যার লোগোটা ওইখানে সঠিকভাবে প্লেস হবে না। বুঝতে পারছি স্যার? তার জন্য যে ডিফল্ট থাকবে ওইটাই আমরা রেখে জাস্ট আমি যে প্রসেসে দেখিয়েছি এভাবে আমরা করে নেব। বুঝতে পারছি স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তো স্যার আমি ফরওয়ার্ড হই তাহলে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমরা যে প্রজেক্ট তৈরি করেছি সেটির ঠিক এই ধরনের আইকনে আমরা কিভাবে নিব। আমার এখানে যে আইকনটি দেখা যাচ্ছে, এভাবে আমরা কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা একটু দেখি। তো তার জন্য অবশ্যই ধরা যাক যে আমার এই এসএমএস যে প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টটি ধরলাম আমি ডি ড্রাইভে রয়েছে, অথবা সি কোনো ড্রাইভে আমি রেখেছি ব্যাকআপ হিসেবে। ঠিক আছে? তো সেখান থেকে আমাদের করতে হবে কি, এটির একটি শর্টকাট আগে তৈরি করে নিতে হবে। তো যে কোনো ফাইলের অথবা ফোল্ডারের আমরা যদি শর্টকাট তৈরি করতে যাই, সেক্ষেত্রে ওই ফাইলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে। মাউস রাইট বাটন ক্লিক করে আমরা চলে আসব সেন্ড টু, এবং উপরের দিকেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট রয়েছে একটি অপশন, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তাহলে দেখুন স্যার, আমাদের এই ডেটাবেসের একটি শর্টকাট কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে? এবং এই শর্টকাটের উপরে যদি মাউস নেই, তাহলে মাউসের টুল টিপ বা হোভার হিসেবে কিন্তু সেটির লোকেশন অ্যাপিয়ার করতেছে, যে আমাদের এই শর্টকাট অ্যাকচুয়ালি কোন মেন ফাইল থেকে ক্রিয়েট করা হয়েছে সে ব্যাপার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে শর্টকাট তৈরি করা হলো, এই ফাইলের আমাদের আর কাজ নেই। ঠিক আছে? মেন ফাইলের কোনো কাজ নেই। এখন যা কাজ করব আমরা এই শর্টকাটের, কারণ মেন ফাইল তো আমরা যে কোনো একটি ফাইলে যে কোনো একটি ড্রাইভে তো আমরা ব্যাকআপ করে রাখতেছি, লাইক আমরা সি ড্রাইভে রাখতে পারি, লাইক আমরা ডি ড্রাইভে রাখতে পারি। তো সেখান থেকে জাস্ট আমরা শর্টকাট এভাবে তৈরি করে নেব। এরপরে এই শর্টকাটের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ করতে হবে, অথবা আমরা এই শর্টকাট সিলেক্ট রেখে যদি অল্টার ইন্টার একসাথে প্রেস করি, তাহলে প্রপার্টিজ আমরা পেয়ে যাব। ঠিক আছে? এখন সব কিছু এভাবেই থাকবে। আমরা নিচে দেখতে পাচ্ছি 3টি বাটন দেওয়া হয়েছে। একটি হলো এই যে ওপেন ফাইল লোকেশন, মাঝেরটি হচ্ছে চেঞ্জ আইকন, এবং হচ্ছে অ্যাডভান্সড। তো আমরা এখান থেকে চেঞ্জ আইকনে ক্লিক করব। তাহলে দেখুন স্যার, উইন্ডোজের যে shell.dll রয়েছে একটি ডিরেক্টরি বা একটি পাথ, সেখানে এই আইকনগুলো তৈরি করে রাখা আছে, উইন্ডোজের আইকন। তো আমরা যদি চাই যে আমাদের এই প্রোগ্রামের এখান থেকে কোনো আইকন আমরা সেট করব, সেটিও কিন্তু সেট করা যাবে। এগুলো সবই কিন্তু আইকন ফরম্যাট। ঠিক আছে? তো আমরা যেহেতু চাচ্ছি আমাদেরটি ইউজ করার জন্য, সো আমরা এগুলো ইউজ করব না। তাহলে কি করতে হবে, এই যে ব্রাউজ করতে হবে, জাস্ট এই ব্রাউজে একবার ক্লিক করব। তাহলে এই যে চেঞ্জ আইকন নামের আরেকটি ওপেন ডায়ালগ বক্স কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন যেখানে আমাদের ওই আইকনটি রাখা আছে সেখানে ব্রাউজ করে যেতে হবে, যেহেতু আমার ডেস্কটপে আছে। সো আমরা ডেস্কটপ থেকে 2 সিলেক্ট করে নিচ্ছি, এরপর ওপেন করব। তাহলে দেখুন স্যার, আমাদের আইকনটি এখানে ডিসপ্লে হচ্ছে, এবং ওকে করব, অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে দেখুন স্যার, আমরা ঠিক যে লোগো দ্বারা
আমাদের এই শর্টকাটে তৈরি করেছি ঠিক সেভাবে কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ আমাদের কাস্টম লোগোটি আমাদের এই অ্যাপ্লিকেশনে সেট হয়ে গিয়েছে এবং নিচে শর্টকাট দেখা যাচ্ছে। আমরা এটি রাখবো না, আমরা এই যে ব্যাক স্পেস দিয়ে শুধু এসএমএসটুকু রাখবো। এখন যদি ওপেন করি তাহলে আমাদের ডেটাবেসটা ওপেন হয়ে গেল, ঠিক আছে, কোনো ঝামেলা ছাড়াই। ঠিক এভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা কাস্টমভাবে যদি কোনো আইকন অ্যাড করতে চাই তাহলে অ্যাড করে নিতে পারবো। বুঝতে পারছি স্যার? আর 1 মিনিট আছে, স্যার যদি কোনো কোশ্চেন থাকে। জি কোনটা আচ্ছা স্যার, স্যার জিজ্ঞাসা করলেন যে এই যে শর্টকাট আমরা তৈরি করলাম, ঠিক আছে, এটা অনেক ছোট, আর আমার যে আগে তৈরি করা ছিল এটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, ঠিক আছে, জি স্যার। তাই তো স্যার? তো এটা স্যার সাইজ একটু যদি আমরা শর্টকাটের জন্য যে আইকনটি তৈরি করব আমরা আরেকটু সাইজ বাড়িয়ে নেব, ঠিক আছে। তো আরেকবার একটু অনলাইনে যাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এখানে যেটি করা যেতে পারে স্যার, আপনি স্যার এইটা নেবেন, এই যে লাস্টেরটা একবারে স্যার 256 × 256, ঠিক আছে। এইটা স্যার সিলেক্ট রাখবেন ওই শর্টকাট তৈরি করার জন্য, তাহলে দেখবেন স্যার ওকে স্যার। আমারটা যত বড় ছিল ঠিক তত বড় আপনার ওখানে ডিসপ্লে হবে, ঠিক আছে।